হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমরা করব রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দশম শ্রেণী ভলিউম 1 এর 4 নং যে স্কুলটা আছে বালুরঘাট হাই স্কুল, এই সেটটা আজকে আমরা করব। যারা যারা 1, 2 এবং 3 নং স্কুলটা দেখোনি তারা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। একের দাগে আছে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তো দেখো এখানে মূলধন মানে কি বলতো, মূলধন মানে আসল, আমাদের আসলটা বের করতে বলেছে। তো আমরা আসলটাকে ধরে নেব যে ধরি কমা আসল পি সমান সমান x টাকা। তাহলে আসলকে আমরা কি ধরে নিলাম? x টাকা ধরে নিলাম। এখানে বার্ষিক সুদের হার দেওয়া আছে R%, তো লিখে নিচ্ছি বার্ষিক সুদের হার আমরা যেটাকে আর দিয়ে লিখি সেটা R%ই দেওয়া আছে। তারপর দেখো কি আছে, সময় আছে। সময় কি দিয়ে লিখি আমরা? সময়কে আমরা লিখি ছোট হাতে টি দিয়ে লিখি। সময় টি সমান সমান কি দেওয়া আছে? n বছর দেওয়া আছে। তারপর মোট সুদ কত দেওয়া আছে? মোট সুদ যেটাকে আমরা কি দিয়ে লিখি? আই দিয়ে লিখি। আই সমান সমান দেওয়া আছে PNR/25। তো এটা দেওয়া আছে। আমাদের বের করতে বলেছে মূলধন কত, মানে আসলটা কত। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি আমরা জানি আই সমান সমান কি জানি? PTR/100। অর্থাৎ মোট সুদ সমান সমান আমরা জানি আসল ইন্টু সময় ইন্টু বার্ষিক সুদের হার বাই 100। তো আমরা এখানে মান বসিয়ে দেবো। দেখো আয়ের মান কত আছে? PNR/25 ইকুয়াল টু, দেখো পি মানে আসল কত দেওয়া আছে? x দেওয়া আছে, ইন্টু টি মানে কি? সময়টা এখানে কত দেওয়া আছে? n দেওয়া আছে। আর আর মানে বার্ষিক সুদের হার আরই দেওয়া আছে, নিচে হবে 100। ঠিক আছে। তো দেখো এরপরে আরেকটা লাইন আমরা এখানে লিখে নিচ্ছি। ওপরে এখানে যা আছে তাই লিখবো PNR/25 সমান সমান, এখানে দেখো গুণ করে দেবো। গুণ করে দিলে আসবে XNR/100। ঠিক আছে। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, আমরা কোনাকুনি গুণ করব। বলো তো কোন দিকে গুণ করব? যেহেতু আমাদের আসল মানে এক্স এর মান বের করতে বলেছে, তাই আমরা এই দিকে গুণ করব। তাহলে এই দিকে গুণ করলে কি আসবে? 25XNR সমান সমান, এই দিকে গুণ করলে কি আসবে? 100 PNR। তো এখান থেকে আমরা কার মান বের করব? এক্স এর মান। তাহলে এক্স এর সঙ্গে এই পুরোটা গুণ আকারে আছে, তাহলে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটাকে লিখে নিচ্ছি। তাহলে 25NRটা ভাগ হয়ে যাবে। তো এখানে দেখো এনআর আছে, কেটে দেবো। আর 25 দিয়ে আমরা 100কে কাটবো, 4×25 হয় 100। আর এখানে একটা পি আছে, তাহলে লিখবো বা x সমান সমান 4p। তাহলে সেই মূলধন বা আসলটা কত? 4p টাকা। দুইয়ের দাগে আছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? তো দেখো তোমাদের সবার প্রথমে লক্ষ্য রাখতে হবে যে যদি এখানে পর কথাটা থাকে, পর থাকলে তোমাদের সবসময় এই সূত্রটা দিতে হবে। সূত্রটা হলো P1 প্লাস R/100 পাওয়ারে n। ঠিক আছে, এই সূত্রটা দিতে হবে। আর প্লাস কখন দিবে? দেখো যখন এখানে বৃদ্ধি থাকবে তখন তোমরা প্লাসের সূত্র দেবে, আর যদি এখানে কমতো বা হ্রাস পেতো তখন আমরা মাইনাসের সূত্র দেবো। ঠিক আছে। তো যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে, তো আমরা সূত্রটা কি দেবো? P1 প্লাস R/100 পাওয়ারে হবে n। এই সূত্রটা আমরা দেবো, সবসময় মনে রাখবো। ঠিক আছে। সেটা এখানে n বছরের জায়গায় সেটা 10 বছর, 20 বছর, 20 বছর, 30 বছর যাই থাকুক, যদি পর কথাটা থাকে তাহলে তোমরা সবসময় এই সূত্রটা ইউজ করবে। আর যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস দিবে, আর যদি হ্রাস পায় বা কমে তাহলে মাইনাসের সূত্রটা দেবে। ঠিক আছে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি গ্রামের বর্তমান জনসংখ্যা পি সমান সমান, এখানে পি দেওয়া আছে, P1 দেওয়া আছে। আর জনসংখ্যা বৃদ্ধির হার যেটাকে আমরা আর দিয়ে লিখি, এখানে 2% দেওয়া আছে। তারপর সময় এখানে আমরা n দিয়ে লিখি, এখানেও n বছর দেওয়া আছে। তো আমরা কি লিখবো? আমরা লিখবো সুতরাং n বছর পর জনসংখ্যা হবে সমান সমান, এখন আমরা ওই সূত্রটা দেব। সূত্রটা হলো P1 প্লাস R/100 পাওয়ারে হবে n সমান সমান পি বলতে এখানে পি আছে, তারপর এখানে 1 প্লাস আর এর মান কি আছে? 2R বাই হলো 100 n এর জায়গায় nই হবে। 2 দিয়ে কেটে দিচ্ছি, হবে 50 সমান সমান
1 প্লাস ওপরে হবে আর, নিচে হবে কি 50, পাওয়ারে হবে n। তাহলে এটাই হবে n বছর পর জনসংখ্যা। তো দেখো এখানে কোথায় আছে p1 প্লাস r বাই 50 পাওয়ার n, তাহলে সি নম্বর যে অপশনটা আছে এই সি নং অপশনটা সঠিক হবে, তাহলে হবে সি সঠিক। 3-এর দাগে আছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6, সমীকরণটির বীজ বা বীজদ্বয় এখানে 4টা অপশনের মধ্যে কোনটা হবে। তো আমরা প্রথমে এই সমীকরণটা তুলে নিচ্ছি। তো দেখো আমি তুলে নিয়েছি এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6। তো আমরা এখানে কেটে দেবো, এক্সের সঙ্গে এখানে দুটো এক্স আছে, একটা এক্স কাটা যাবে আরেকটা এক্স থাকবে, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে 6। অর্থাৎ আমরা বলবো যে এই সমীকরণটার বীজদ্বয় হলো 6, অর্থাৎ বি নং যে অপশনটা আছে এই বি সঠিক হবে। 4-এর দাগে আছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং a is to 27/64 ইকুয়াল টু 3/4 a হলে a এর মান কত। তো আমরা কি করব, প্রথমে হোলের আগে যেটা আছে সেটা প্রথমে আমরা তুলে নেব। তো দেখো আমি হোলের আগে তুলে নিয়েছি। এবার এখানে এ এই ইস্টু বা অনুপাতের জন্য এটা বাই হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখো কি আছে 27/64 আছে, সমান সমান একই রকম ভাবে এটা যা আছে লিখবো, আর এই অনুপাতের জন্য বাই হয়ে যাবে এ। এবার আমরা কি করব, কোণাকোণি গুণ করব। তো এই দিকে গুণ করলে এ গুণ করলে স্কোয়ার হবে, আর এই দিকে গুণ করলে গুণ করার দরকার নেই, তোমরা গুণ আকারে রেখে দেবে, তাহলে এটা ইন্টু এটা, ঠিক আছে। তো বা স্কোয়ার সমান সমান, দেখো তো কাটাকাটি যায় কিনা, 3 দিয়ে কিন্তু এটাকে যায় না, 4 দিয়ে আবার এটাকে যায় না, তাহলে আমরা কি করব, কাটাকাটি যদি না যায় তাহলে ওপরে ওপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। 3 দিয়ে 27 গুণ করবো, 3 7 21 1, হাতে থাকবে 2, 3 2 6 আর 2 8, আর নিচে করবো 4 4 16, 6 হাতে থাকবে 1, 4 6 24 আর 1 25, 256। বা এ ইকুয়াল টু স্কোয়ার উঠলে কি হবে প্লাস মাইনাস রুট ওভার। কিন্তু দেখো এখানে কি বলেছে, এ একটি ধনাত্মক সংখ্যা, তার মানে আমার পজিটিভ মানটাই নিতে হবে, তাহলে রুট ওভার 281/256 বোঝা গেল। আমি আবারও বলছি স্কোয়ার উঠে গেলে প্লাস মাইনাস হয়, কিন্তু এ যেহেতু ধনাত্মক সংখ্যা তাই আমরা নাই মানে প্লাসটাই দিব, মাইনাসটা দিব না, বোঝা গেল। এবার বা এ সমান সমান 81 এর বর্গমূল কত, 9 9 81, আর 256 এর বর্গমূল কত তোমরা বের করে নিবে। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের সবসময় মনে রাখতে হবে জোড়া জোড়া সংখ্যা ধরতে হবে, সবসময় ডান দিক থেকে বা দিকে দুটো দুটো করে সংখ্যা ধরবে, তাহলে এখানে দুটো ধরলে এখানে একটা সংখ্যা হয়। বর্গমূলের ক্ষেত্রে নামতা হলো তোমাকে জোড়া জোড়া সংখ্যা গুণ করতে হবে, 1 অক্ষে 1, 2 দুগুণে 4, 3 তিরিক্ষা 9, 4 4 16, এটা হলো নামতা। 1 অক্ষে 1, 2 দুগুণে 4, 3 তিরিক্ষা 9, 4 4 16, তারপর কি হবে বলতো 5 5 25, তারপর 6 6 36, এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো আমাদের কথা হলো প্রথম যে সংখ্যাটা আছে সেটা মেলানো, তাহলে 1 অক্ষে 1 হয়, 2 দুগুণে কি হয় 4, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কত বাদ দিব, 1 অক্ষে 1 বাদ দিব, বিয়োগ করলে আসবে 1, আর 5 আর 6 কেটে নিব, ঠিক আছে। এবার এখানে যে সংখ্যাটা থাকবে এর ডাবল আসবে, তাহলে 1 এর ডাবল কত 2। এবার 2 এর পাশে তুমি যা বসাবে নিচে সেই সংখ্যাটা দিয়ে গুণ করবে। মনে করো তুমি 2 এর পাশে এখানে তুমি 3 লিখলে, তাহলে নিচে তুমি কত দিয়ে গুণ করবে, 3 দিয়েই গুণ করবে। 3 তিরিক্ষা 9, 3 দুগুণে 6, হলো না। আবার একই রকম ভাবে 2 এর পাশে এবার মনে করো 4 5 এরকম করে গুণ করে দেখবো, ঠিক আছে। তো আমি 2 এর পাশে আমি 4 বাদ দিয়ে দেখি, নিচেও 4 দিব, মানে এখানে তুমি যা বসাবে সেটা দিয়ে গুণ করবে। 4 4 16, 6 তবে 1, 4 2 8 আর 9, হলো না। একই রকম ভাবে 2 এর পাশে এবার 6 বাদ দিয়ে দেখি, এখানেও 6 বাদ দিব, 6 6 36, 6 তবে 3, 6 2 12, 13 14 15, তাহলে 156 মিলে গেল। কত বাদ দিলাম 6, এখানে 6 দিতে হবে, এখানেও 6 দিতে হবে, বোঝা গেল। কত হবে 156, তাহলে বর্গমূলটা কত হলো 16, এটা হবে অ্যান্সার। তাহলে এ এর মান কত হবে 9/16, সি এর অপশনটা সঠিক হবে, তাহলে সি সঠিক। দেখো এবার একটা কথা বলি, আমার কিন্তু প্রচণ্ড সর্দি লেগেছে, সেজন্য কথাগুলো হয়তো একটু অন্যরকম শোনাচ্ছে, যদি বুঝতে অসুবিধা হয় সেটা তোমরা নিজেদের মধ্যে একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। 5-এর দাগে আছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি দুটি সমান্তরাল, জ্যা এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত হবে। তো দেখো এখানে কিন্তু এবি আর সিডি দুটো জ্যা কিন্তু সমান্তরাল, এবং জ্যা দুটো দৈর্ঘ্য কিন্তু আবার সমান আছে, 16 সেমি করে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকে নিলাম, এই ও কেন্দ্রীয় বৃত্তে দুটি জ্যা দিচ্ছি, এখানে একটা হলো এবি জ্যা আর একটা এখানে হলো সিডি জ্যা, দুটো জ্যা কি হবে সমান্তরাল এবং সমান। তো দেখো এটার নাম হল দিচ্ছি আমি এ বি, এটার নাম দিচ্ছি সি ডি, ঠিক আছে। এ বি ও সি ডি দুটি সমান্তরাল জ্যা। এবার বলেছে
এবার বলেছে যে জ্যা দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, মানে এবি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি হবে, সিডি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি হবে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 10 সেমি। তো দেখো কেন্দ্র থেকে যদি আমি এই দিকে মানে ও আর বি যদি যোগ করে দিই তাহলে এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, আবার ও আর এ যদি যোগ করে দেয় এটাও কিন্তু একটা কি বৃত্তের ব্যাসার্ধ, আবার ও সিটাও বৃত্তের ব্যাসার্ধ, ও আর সি যোগ করে দিলাম, ওডি যোগ করে দিলাম, ঠিক আছে। তো এটার দৈর্ঘ্য কত বলেছে 16 সেমি, আর এই জ্যায়ের দৈর্ঘ্য বলেছে 16 সেমি, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি করে, ঠিক আছে। তো এটা 10 সেমি হবে, আবার দেখো এটাও 10 সেমি হবে, এটাও 10 সেমি হবে, এটাও 10 সেমি হবে, ঠিক আছে। তো আমাদের চেয়েছে যে জ্যা দুটি মানে এই এবি জ্যা আর সিডি জ্যা এই দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব কত, ঠিক আছে। তো দূরত্ব বের করার জন্য আমরা কি করবো বলতো, প্রথমে ও বিন্দু থেকে এই এবি জ্যায়ের ওপর একটা লম্ব অঙ্কন করলাম, তো লম্বটার নাম দিচ্ছি মনে করো ই দিচ্ছি, ঠিক আছে। আবার ও বিন্দু থেকে আমরা এই সিডি এর ওপরে একটা লম্ব অঙ্কন করলাম যার নাম দিচ্ছি এফ, ঠিক আছে। আমি আবারও বলছি এবি জ্যায়ের ওপর তাহলে কি লম্ব, ও ই লম্ব। তাহলে আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জ্যায়ের ওপর লম্ব টানা হয় তাহলে সেই লম্ব জ্যা দুটোকে সমান দুভাগে ভাগ করে দেয়। তার মানে এ থেকে ই এইটুকু কত বলো তো 8 সেমি হবে, কারণ পুরোটা যদি 16 সেমি হয় তাহলে ওটা অর্ধেক কত 8 সেমি, আবার এখান থেকে এটুকু 8 সেমি হবে, একই রকম ভাবে এইখান থেকে এইটুকু 8 সেমি হবে, আবার এখান থেকে এইটুকু 8 সেমি হবে। তো দেখো আমি সুতরাং দিয়ে লিখে নিয়েছি যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, ঠিক আছে 16 সেমি, এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 10 সেমি, এটা বইয়ে দেওয়া আছে। তো আমরা কি করব বলো তো, আমরা লিখব যে সুতরাং এ ই লম্ব, ঠিক আছে, এটা লিখবো যে ও বিন্দু থেকে এবি জ্যায়ের ওপর একটি লম্ব অঙ্কন করা হলো। তাহলে প্রথমে এটা লিখে নিই, সুতরাং ও বিন্দু থেকে এবি জ্যায়ের ওপর ও ই, দেখো ও ই লম্ব অঙ্কন করা হলো, তাহলে সুতরাংটা কি হবে বলো তো, সুতরাং হবে ও ই লম্ব হবে এবি, তাহলে হবে ও ই লম্ব এবি। সুতরাং তাহলে এই এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হবে 8 সেমি, তাহলে আমরা লিখব প্রথমে এবি এর মান আছে 16 সেমি 16 সেন্টিমিটার, তাহলে এ ই আর বিই এর মান দুটোর মানই হবে 8 সেমি করে, তাহলে এ ই সমান সমান বিই সমান সমান হবে 16/2, কেটে দিচ্ছি সমান সমান হবে 8 সেন্টিমিটার, ঠিক আছে। তো দেখো এখান থেকে এইটুকু যদি 8 সেন্টিমিটার হয়, আবার এখান থেকে এইটুকু যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে আমরা দেখো এই ও বিই এটা কি একটা বলো তো, ও বিই একটা হলো সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা হলো অতিভুজ, ঠিক আছে। এটা কি, এটা হলো লম্ব, আর এটা কি হবে, এটা হবে ভূমি। তাহলে আমরা লিখব সুতরাং ও বিই সমকোণী ত্রিভুজ থেকে পাই, সুতরাং ও বিই সমকোণী ত্রিভুজ থেকে পাই কমা, তাহলে আমরা কি লিখবো অতিভুজ স্কোয়ার, সূত্র জানি পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কোয়ার সমান সমান কি হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে অতিভুজ হলো ও বি আর লম্ব হলো এখানে বি ও ই, লম্ব স্কোয়ার প্লাস ভূমি হলো বিই, ঠিক আছে। তো এবার মানগুলো বসিয়ে দিচ্ছি, ও বি এর মানটা দেখো কত, ও থেকে বি এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত দেওয়া আছে 10 সেমি দেওয়া আছে, তাহলে আমরা এখানে 10 বসিয়ে দেবো, তার স্কোয়ার সমান সমান ও ই এর মানটা আমরা বের করবো এখানে, তাহলে ও ই থাকবে প্লাস বিই এর মানটা কত 8 সেমি, তাহলে এখানে আমরা 8 বসিয়ে দেবো, তাহলে 8-এর মাথা স্কোয়ার বা 100 হবে 10 স্কোয়ার, তাহলে ও ই স্কোয়ার যোগ 8 হবে কত 64, তাহলে একবারে লিখে নিচ্ছি ও ই স্কোয়ার হবে 100 মাইনাস 64, ঠিক আছে। তাহলে ও ই স্কোয়ার সমান সমান কত হবে বলো তো 36, তাহলে ও ই সমান সমান কী হবে √36। তো এখানে সবসময় পজিটিভ মানটা হবে, কারণ ব্যাসার্ধ দৈর্ঘ্যের মান কখনো ঋণাত্মক হয় না, তাহলে 36-এর বর্গমূল কত 6। তাহলে দেখো ও ই মানে এখান থেকে এইটুকু এর দূরত্ব বেরিয়ে গেল 6 সেমি। একই রকমভাবে দেখো এখানের ব্যাসার্ধ কত ছিল 10, এখানে ব্যাসার্ধ ছিল 10, আবার এখানেও ব্যাসার্ধ কত 10, আবার দেখো এখানে এইটুকু দূরত্ব কত ছিল 8, আবার একই রকমভাবে তো এটাও তো 8 সেমি হবে, এটাও 8 সেমি হবে, তাই না। তাহলে এখান থেকে একই সূত্র যদি প্রয়োগ করি তাহলে এটা আমাদের কত আসবে বলতো, এটাও 6 সেমি আসবে, তাই না।
তাহলে আমরা লিখব যে একইভাবে আমরা যদি করি অনুরূপে একই রকমভাবে যদি করি তাহলে ও ই কত আসবে বলো তো 6 সেমি আসবে। ও ই তো না, এটাই ও কি এটা আছে এফ আছে, হ্যাঁ এটা এফ, ও এফ, তাহলে ও এফ সমান সমান কত আসবে 6 সেমি। তাহলে দেখো এই যে জ্যাটা আছে, এই জ্যা আর এই জ্যা, এই দুটো জ্যার মধ্যে দূরত্ব কতটুকু হবে বলো তো? এখান থেকে এটুকু হলো 6 সেমি আর এখান থেকে এখানে 6 সেমি, তাহলে 6 6 কত 12 সেমি হবে। তাহলে লিখবো সুতরাং, তো লিখে নিয়েছি, সুতরাং জ্যা দুটির মধ্যে দূরত্ব হলো ও ই যোগ ও এফ। তাহলে ও ই হলো 6 সেমি, এখানে হলো 6 সেমি, তাহলে সমান সমান কত আসবে 12 সেমি। এটা হলো জ্যা দুটির মধ্যে দূরত্ব। তো এখানে দেখো 12 সেমি কোথায় আছে, এ নম্বর অপশনটা আছে, তো আমাদের হবে এ সঠিক। এর দাগে আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবি সমান্তরাল সিডি এবং অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 25 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সিইডি এর মান কত? তাহলে প্রথমে আমরা এই চিত্রটা এঁকে নেব। তো দেখো আমি ছবিটা এখানে এঁকে নিয়েছি। তো এখানে আমরা কি করবো বলো তো, আমরা এখানে বি আর ডিটা যোগ করে দেবো, ঠিক আছে, বিডি যোগ করে দেবো আর যোগ করে দেবো এডি যোগ করে দেবো, ঠিক আছে, বিডি আর এডি যোগ করে দেবো। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে যে এবি সমান্তরাল সিডি, মানে এই এবি আর সিডি যে দুটো পরস্পর সমান্তরাল। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে এ বি ডি মানে এই কোণটা, অ্যাঙ্গেল এ বিডি যোগ অ্যাঙ্গেল সিডিবি মানে এই কোণটা, এ বিডি মানে এই কোণটা আর সিডিবি মানে এই কোণটা, সিডিবি ইকুয়াল টু আমরা 180 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে, যেহেতু এবি সমান্তরাল সিডি। আবার দেখো এখানে এই সিইডি মানে এই কোণটা, সিইডি এই কোণটা সমান সমান আমরা লিখতে পারি কি বলতো সিবিডি মানে এই কোণটা লিখতে পারি। কেন? কারণ আমরা অ্যাঙ্গেল সিইডি এই কোণটা আর অ্যাঙ্গেল সিবিডি এই কোণটা হলো উভয়ই সিডি জ্যা দ্বারা উৎপন্ন। তো দেখো এখানে যে সিডি জ্যাটা আছে, এই সিডি জ্যায়ের ওপর দেখো এই কোণটা আছে, আবার দেখো এই সিডি জ্যায়ের ওপর আবার এই কোণটা আছে, অর্থাৎ সিবিডি এই কোণটা আছে, অর্থাৎ এই দুটো কোণ কী হবে সমান হবে। তো আমাদের দেওয়া আছে, সুতরাং অ্যাঙ্গেল এ বি সি এর মান দেওয়া আছে 25 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তো অ্যাঙ্গেল এ বি সি এর মান যদি 25 ডিগ্রি হয় তাহলে ভালো করে দেখবে এ বি সি কোণটা, এ বি সি মানে এই কোণটা, ঠিক আছে, তো এ বি সি মানে এই কোণটা দেওয়া আছে 25 ডিগ্রি, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে এই বিসিডি মানে এই কোণটা 25 ডিগ্রি হবে। কেন বলো তো? কারণ আমরা জানি যে দুটি সমান্তরাল জ্যা এর যদি একটি ছেদক, মনে করো সমান্তরাল জ্যা এটার নাম হলো এবি আর এটা সমান্তরাল জ্যার নাম কি দিয়েছে সিডি, তাহলে ছেদকটা কি বিসি, তাহলে আমরা জানি কি একান্তর কোণ দুটো কি সমান হবে, তাহলে এই কোণটার একান্তর কোণ কি হবে এই কোণটা, তাহলে একান্তর কোণ দুটো সমান হবে। তাহলে আমরা বলবো যে অ্যাঙ্গেল এ বিসি আর মানে এই কোণটা আর এই কোণটার নাম কি বলবো বিসিডি, আর অ্যাঙ্গেল বিসিডি এই দুটো সমান। তাহলে অ্যাঙ্গেল এবিসির মান যদি 25 ডিগ্রি হয় তাহলে বিসিডির মানটা কত হবে 25 ডিগ্রি হবে। আর কেন সেটা আমি এখানে লিখে দিচ্ছি, যেহেতু এবি সমান্তরাল সিডি এবং ছেদকটাকে বিসি ছেদক, ঠিক আছে, এবং বিসি ছেদক, ঠিক আছে। আবার দেখো এই এসি যে বৃত্তের যে এই অংশটা এসি এর দ্বারা দেখো আবার দুটো কোণ আছে, দেখো এ বি সি মানে এই কোণটা, ঠিক আছে, আবার দেখো কি আছে আবার এ ডি সি মানে এই কোণটা, তাহলে এই দুটো কোণ কি হবে সমান হবে। তাহলে লিখবো সুতরাং অ্যাঙ্গেল এ ডি সি সমান সমান হবে অ্যাঙ্গেল এ বি সি, কারণ এটা কি হবে বৃত্তের এসি বৃত্তের মানে একই এসি বৃত্তের অংশ দিয়ে দুটো কোণ হচ্ছে, ঠিক আছে। আবার দেখো এবিটা কি, এবিটা হলো এই বৃত্তের ব্যাস, তাহলে আমরা এখানে সেন্ট্রাল কোণ যেটা আছে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা কি বলতে পারি এ ও বি। তাহলে লিখবো যে যেহেতু লিখছি এখানে যেহেতু এবি ব্যাস, সুতরাং তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা কি হবে এ ও বি মানে এই কোণটা, ঠিক আছে, এ ও বি এই কোণটা। আবার দেখো এখানে এই যে বৃত্তচাপটা আছে এ ই বি, এই বৃত্তচাপের ওপর দেখো এখানে একটা কোণ আছে এই কোণটা এ
ডিবি, এই কোণটা কি হবে বলো তো? এই কোণের সঙ্গে এই কোণটার রিলেশনটা সম্পর্কটা কি হবে, যে অ্যাঙ্গেল এ ও বি এর মানটা হবে 2 অ্যাঙ্গেল এ ডিবি, ঠিক আছে, সমান সমান হবে 2 অ্যাঙ্গেল এ ডি বি, ঠিক আছে। তো এবার দেখো এখানে আমরা অ্যাঙ্গেল এ ডিবি এর মানটা বের করে নেব, সমান সমান কী হবে, অ্যাঙ্গেল এ ও বি বাই 2। তো দেখো অ্যাঙ্গেল এ ও বি এর মানটা কত বলো তো? অ্যাঙ্গেল এ ও বি মানে এই কোণটা, তাই তো? এই কোণটার মান কত? 180। তাহলে এখানে হবে 180 বাই কী হবে, 180 বাই 2, তাহলে 2 দিয়ে কেটে দিচ্ছি 90। তাহলে অ্যাঙ্গেল এ ডিবি এর মানটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করো, অ্যাঙ্গেল এ ডিবি মানে কোন কোণটা আসলো? এই কোণটা আসলো, এ ডি বি মানে এই কোণটা, ঠিক আছে। এবার অ্যাঙ্গেল আমরা বের করব বি ডি সি মানে এই পুরো কোণটা বের করব, ঠিক আছে, এই পুরো কোণটা বের করব। তাহলে অ্যাঙ্গেল বিডিসিটার মানটা কীভাবে বের করবো আমরা বলো তো? আমরা বের করব, সুতরাং অ্যাঙ্গেল বিডিসি এর মানটা বের করব অ্যাঙ্গেল কোন কোণটা বলো তো? এ ডি সি মানে এই কোণটা, আর যোগ লিখবো এ ডিবি মানে এই কোণটা। এই দুটো কোণ যদি যোগ করি তাহলে পুরো কোণটা আসবে, তাই তো? তাহলে আমরা লিখবো যে অ্যাঙ্গেল এডিসি যোগ অ্যাঙ্গেল এডিবি সমান সমান এই কোণটার মান কত? এই কোণটার মান 25 ডিগ্রি। কেন বলো তো? অ্যাঙ্গেল এডিসি আর অ্যাঙ্গেল এবিসি সমান, তাহলে অ্যাঙ্গেল এবিসি এর মান কত ছিল? 25 ডিগ্রি। তার মানে এটাও 25 ডিগ্রি হবে। আর অ্যাঙ্গেল এডিবির মান মাত্র বের করে নিলাম কত? 90 ডিগ্রি। তাহলে যোগ করে দিলে কত আসবে? 90, আর এখানে আসবে 115 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল বিডিসি মানে এই কোণটা, ভালো করে লক্ষ্য করো, বিডিসি মানে পুরো কোণটা বের করে নিলাম আমরা কত? 115 ডিগ্রি। এখন আমরা এই সিবিডি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বের করব অ্যাঙ্গেল সিবিডি মানে এই কোণটা বের করব, ঠিক আছে। তো মানে এই ত্রিভুজের ক্ষেত্রে সিবিডি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বের করব অ্যাঙ্গেল সিবিডি মানে এই কোণটা বের করব, ঠিক আছে। তো আমরা লিখে নিচ্ছি পরের পেজে, সুতরাং অ্যাঙ্গেল না ত্রিভুজ লিখব বিসিডি তে কমা অ্যাঙ্গেল সিবিডি এই কোণটা বের করবো কীভাবে বলো তো? এই যে ত্রিভুজটা আছে বিসিডি বা সিবিডি যাই বলো না কেন, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণটা কীভাবে বের করব? এই কোণটা বের করব, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কী হয়? 180। তার মধ্যে আমাদের এই কোণটা আর এই কোণটা কিন্তু আমাদের জানা আছে, তাই তো? তাহলে এই কোণটা মান বের করব আমরা 180 থেকে এই দুটোর যোগফলটা বিয়োগ করে দেব। তাহলে লিখবো যে 180 ডিগ্রি মাইনাস ওই কোণটা আছে অ্যাঙ্গেল বিসিডি আছে, যোগ আর কি আছে অ্যাঙ্গেল বিসিডি আর আছে অ্যাঙ্গেল এডিবি, ঠিক আছে, অ্যাঙ্গেল এডিবি সমান সমান 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিসিডির মান আছে 25 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এডিবির মান আমরা বের করলাম মাত্র 115 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস হবে 140 ডিগ্রি সমান সমান হবে 40 ডিগ্রি। এবার দেখো আমরা বের করলাম অ্যাঙ্গেল সিবিডি মানে কোন কোণটা বলো তো? এই কোণটা বের করে নিলাম। এবার আমরা আগেই বের করে নিয়েছিলাম যে অ্যাঙ্গেল সিবিডি মানটা আর অ্যাঙ্গেল সিইডি এর মান সমান, ঠিক আছে। তার মানে অ্যাঙ্গেল সিইডি আমাদের বের করতে বলেছিল যে অ্যাঙ্গেল সিইডি এর মানটা কত। আমরা যেহেতু জানলাম অ্যাঙ্গেল সিইডি আর অ্যাঙ্গেল সিবিডি সমান, তাহলে এই কোণটাও কত আসবে? 40 ডিগ্রি। তাহলে তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে 40 ডিগ্রি কোণটা আছে, ডি নম্বর অপশনটা আছে, তাহলে এখানে ডিটা সঠিক হবে। দুইয়ের একের দাগে আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে তা নির্ণয় করো। তো দেখো প্রথমে আমরা এখানে কি করব বলো তো? প্রথমে কোনো টাকার মানে আসলটাকে ধরে নেব। আমাদের কিন্তু বের করতে বলেছে বার্ষিক সরল সুদের হার মানে আর এর মানটা বের করতে বলেছে। তো আমরা প্রথমে এখানে কোনো টাকার মানে আসলটা ধরে নেব। তো দেখো এখানে আমি আসল পি সমান সমান এক্স টাকা ধরে নিয়েছি এবং বার্ষিক সুদের হার আর সমান সমান y% ধরে নিয়েছি। তো এখানে সময়টা বলা আছে, সময় যেটাকে আমরা টি দিয়ে লিখবো সমান সমান এখানে 10 বছর দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা কি বের করব? এই 10 বছরের সুদটা বের করব। তাহলে সুদের সূত্রটা আমরা কি জানি? সুদ আই সমান সমান হয় PTR/100। তাহলে পি কত? আসল কত? আসলটা হলো এক্স টাকা ইন্টু টি মানে হলো সময়টা হলো এখানে 10 বছর, আর এর মানটা হলো আমরা ওয়াই ধরেছি বাই হবে 100। তো আমরা এখানে কেটে দিচ্ছি 10 10 হবে 100, তাহলে উপরে হবে XY আর নিচে হবে 10। তাহলে এটা হলো সুদ। এবার দেখো বইয়ে কি আছে, এখানে সুদ আছে, আবার কি দেওয়া আছে? সুদ আসল দেওয়া আছে। তো আমরা এবার আরও সুদ আসলটা বের করে নেব, ঠিক আছে। তো সুতরাং সুদ আসল মানে সুদ আর আসলে যোগফল। তাহলে সুদটা কত আছে? XY/10 যোগ আসলটা কত আছে? আসলটা হলো এক্স। তো আমরা এখানে এক্স বসিয়ে দেবো,
তো আমরা উপর থেকে যদি এক্স কমন নেই, কারণ এখানে এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে y/10 আসবে, যোগ হবে 1। ঠিক আছে, তো এটা হলো সুদ আসল। এবার আমরা প্রশ্নটা পড়ব। প্রশ্নটা কি বলেছে? বলেছে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখব সুদটা কত? সুদ হলো xy/10। সুদ আসলটা কত? xy/10 যোগ 1। সুদ আসলের কত হবে? 2/5 অংশ হবে। ঠিক আছে, তো এবার আমরা কি করব? এবার আমরা করব এখানে যা আছে তাই লিখব। xy/10 ইকুয়াল টু এই এক্স, এই 2 কিন্তু এটা ওপরে আছে, ঠিক আছে, তো ওপরে গুণ হবে 2x, আর নিচে তো 5 আছে, আর এখানে যা আছে y/10 যোগ 1 বা xy/10 ইকুয়াল টু, এবার আমরা এটা দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তো এখানে হবে 2xy বা নিচে গুণ হবে 5 10 50 যোগ 2x দিয়ে আবার 1কে গুণ করলে 2x/5 দিয়ে 1 দিয়ে গুণ করলে এটাই হবে 2x/5। বা এবার আমরা যেহেতু আমরা কার মান বের করব? y এর মানটা বের করব, তাই আমরা কি করব? এটাকে এ পাশে নিয়ে আসবো আর এটা এ পাশেই থাকবে। ঠিক আছে, তাহলে xy/10 প্লাসটা এ পাশে আসলে হবে -2xy/50 ইকুয়াল টু হবে 2x/5। তো আমরা এখানে যদি লসাগু নেই তাহলে কিন্তু 85 হবে। 50 দিয়ে যদি আমরা 10 দিয়ে যদি 50 কাটে তাহলে 5 হবে, 5xy মাইনাস এখানে কেটে দিলে 50 দিয়ে 1 হবে, 1 দিয়ে গুণ করলে হবে 2xy ইকুয়াল টু যা আছে 2x/5। তাহলে বিয়োগ করে দিলে হবে 3xy/50 ইকুয়াল টু 2x/5। আমরা কোণাকোণি গুণ করবো এই দিকে, তো 3 5 15xy 100x। ঠিক আছে, 5 2 10 100 হবে। এখানে y এর মানটা বের করবো, y ইকুয়াল টু হবে 100x/15x। x কেটে দিচ্ছি, 5 দিয়ে কেটে দিচ্ছি, 3 5 15, 5 2 10 0। ঠিক আছে, তাহলে 20/3। তাহলে লিখবো বা y ইকুয়াল টু হবে 20/3। তো আমরা যদি ভাগ করে দিই তাহলে কত হবে বলো তো? 3 6 হবে 18, বিয়োগ করলে আসবে 2, 2টা উপরে যাবে, 3টা নিচে আসবে। ঠিক, বা y সমান 6 সমস্ত 2/3%। তো y মানে আমরা কি ধরেছিলাম? y মানে আমরা বার্ষিক সুদের হার ধরেছিলাম, তাহলে বার্ষিক সুদের হার কত হবে? বার্ষিক সুদের হার হবে 6/2/3%। ঠিক আছে, তো এটা হবে। 2 এর দাগে আছে √7 প্লাস √1 এবং √5 প্লাস √3 এর মধ্যে কোনটি বড়? আমরা প্রথমে এই দুটোকে তুলে নেব। তো দেখো আমি প্রশ্ন দুটো তুলে নিয়েছি। এবার এই দুটোর মধ্যে কোনটা বড় এটা বোঝার জন্য আমাদের প্রথমে এদেরকে বর্গ করতে হবে। ঠিক আছে, তাহলে বর্গ করব। তাহলে এটাকে আমরা a ধরবো প্লাস এটাকে b ধরবো, তার হোল স্কয়ার। a প্লাস b তার হোল স্কয়ার সূত্রটা আমরা কি জানি? a স্কয়ার বলতে a বলতে √7 তার স্কয়ার প্লাস 2ab, b বলতে হবে √1 প্লাস হবে b স্কয়ার, মানে √1 তার হবে স্কয়ার। ঠিক আছে, দেখো এর পরের লাইনে দেখো আমরা জানি কি স্কয়ার থাকলে √টাকে তুলে দেয়, তাহলে এখানে 7 থাকবে। আবার দেখো এখানে 2 √, এখানে গুণ করে দিলে √7ই থাকবে, যোগ এখানে 1 এর উপর স্কয়ার, মানে কি √টা সবসময় মনে রাখবে, √এর উপর স্কয়ার থাকলে স্কয়ারটা √টাকে তুলে দিবে, তাহলে হবে 1। তাহলে 7 আর 1 যোগ করবো 8 প্লাস 2 √7, এটা আসলো। এবার যদি এটাকে আমরা স্কয়ার করি, a প্লাস b তার হোল স্কয়ার সূত্র দিই, তাহলে কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস কি হবে? b স্কয়ার। তাহলে দেখো এই স্কয়ারটা √টাকে তুলে দিবে, এখানে 5 থাকবে, আর এখানে গুণ করলে আসবে 2 √, গুণ হবে, সবসময় মনে রাখবে। ঠিক আছে, তাহলে 3 5 কত আসবে? 15, আর এই স্কয়ারটা √টাকে তুলে দিবে, তাহলে এখানে হবে 3। তাহলে 5 3 8 যোগ হবে, আর 2 √15। দেখো এখানেও 8 আছে, এখানেও 8 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু এখানে √7 আছে আর এখানে √15। তাহলে আমরা কি জানি কোনটা বড়? √15 বড় √7 এর থেকে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি √15 মানে কোন ঘরটা? এই ঘরটা। তার মানে আমরা বলতে পারি যে √5 প্লাস √3 মানটি বড়। বোঝা গেল? 3 এর দাগে আছে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের ওপি লম্ব AB ইকুয়াল টু 6 সেমি এবং পিসি ইকুয়াল টু 2 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো দেখো আমি পাশের চিত্রটা এঁকে নিয়েছি। ঠিক আছে, তো আমাদের এখান থেকে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কোনটা বলো তো? আমরা যদি এখানে ও আর বি যোগ করি তাহলে এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ হবে, আবার ও আর এ যদি যোগ করে দেই এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ হবে। ঠিক আছে, তো এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটাই আমাদের বের করতে বলেছে। এবার আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা এর ওপর, এবি কি বৃত্তের জ্যা,
তাহলে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর যদি লম্ব টানা হয় তাহলে সেই লম্বটা কি করে ওই জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে দেয়। তাহলে পুরোটা কত বলতো 6 সেমি, তাহলে এখান থেকে এটুকু কত বলতো 3 সেমি, আবার এখান থেকে এখানে কত 3 সেমি, মানে সমান দুভাগে ভাগ করবে। তাহলে আমরা লিখবো যে এখান থেকে এইটুকুর নাম হলো এপি, তাহলে এখান থেকে এটুকু 3 সেমি হবে, এখান থেকে এটুকু 3 সেমি হবে, তাহলে এপি আর বিপির মান সমান, সেটা কত হবে এবি এর অর্ধেক হবে, তাহলে এবি হলো 6, এর অর্ধেক 2 দিয়ে কেটে দিচ্ছি, সমান সমান আসবে 3 সেমি, ঠিক আছে। তাহলে এখান থেকে এইটুকু আসবে 3 সেমি, আবার এখান থেকে এটুকু 3 সেমি আসবে। তো আবার আমাদের কি দেওয়া আছে, পিসি দেওয়া আছে, পিসি মানে এখান থেকে এইটুকু দেওয়া আছে 2 সেমি। তাহলে দেখো এখান থেকে আমরা বের করব ও পি এর মানটা, ওপি এর মানটা আমরা কিভাবে বের করবো বলো তো। তো দেখো এখান থেকে আমরা ওপির মানটা বের করবো, মানে এখান থেকে এইটুকু কিভাবে বের করবো বলতো, আমরা পুরোটার নাম কি ওসি, পুরোটা থেকে আমরা এইটুকু বাদ দিই, পুরোটা থেকে আমরা এইটুকু বাদ দিব, মানে সিপি বাদ দিব, তাহলে আমাদের এইটুকু আসবে। আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, মনে করো একটা লাঠির দৈর্ঘ্য পুরোটা হলো 15 মিটার, হ্যাঁ পুরোটা হলো 15 মিটার, তাহলে এখান থেকে এইটুকু যদি 3 মিটার হয় তাহলে বাকিটুকু কতটুকু বলো তো, তাহলে 15 থেকে মানে পুরোটার থেকে তোমরা 3 মিটার কি মাইনাস করে দেবে, তাহলে কত আসবে 12 মিটার হবে এখান থেকে এটুকু। ঠিক সেই রকমই তো আমরা এখান থেকে এইটুকু যে আছে এইটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে পুরোটা আমরা এক্স ধরে নিলাম, তাহলে এক্স এর থেকে আমরা মাইনাস করবো সিপি মানে কোনটা এইটুকু, মানে 3 সেমি, আমাদের এখানে 3 সেমি না, এখন কত আছে 2 সেমি, এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমি ছবিটা এখানে এঁকে নিলাম, এই অঙ্কটা তোমরা অনেকটাই মজা পাবে যদি একটু ভালো করে একটু মনোযোগ দাও। তো দেখো এখানে আমি ছবিটা এঁকে নিয়েছি, এখানে এবি মানে পুরো জ্যাটা দৈর্ঘ্যটা দেওয়া আছে 6 সেমি, ঠিক আছে। তো আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জ্যায়ের ওপর যদি লম্ব টানা হয় তাহলে সেই লম্বটা সমান দুভাগে ভাগ করে। তাহলে এখান থেকে এইটুকুর মান কত হবে বলো তো, পুরো জ্যাটার দৈর্ঘ্য হলো 6 সেমি, তাহলে এখান থেকে এটুকু হবে 3 সেমি, এখান থেকে এটুকু 3 সেমি হবে। কারণ আমি আবারও বলছি, বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর যদি লম্ব টানা হয় তাহলে সেই লম্বটা জ্যা দুটোকে সমান দুভাগে ভাগ করে, ঠিক আছে। তাহলে এপির মান মানে এখান থেকে এইটুকু আর এখান থেকে এটুকু দুটোর মানই সমান হবে, যার মান কি হবে বলো তো, এই পুরোটা কত 6 এর অর্ধেক, তাহলে 2 দিয়ে কেটে দিচ্ছি, সমান সমান হবে 3 সেমি, ঠিক আছে। তাহলে ভালো করে লক্ষ্য করো, এটা হবে 3 সেমি, আবার এটাও হবে 3 সেমি। এবার আমাদের বের করতে বলেছি যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ও থেকে সি এটা কি, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, আমরা এখানে ও বি যোগ করে দেবো, ওবিটা কি, ওবিটাও বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে। আবার এখানে ও এ যোগ করে দেবো, ও এটা কি, এটাও বৃত্তের ব্যাসার্ধ হবে, কারণ বৃত্ত এখান থেকে এইটুকু টানো সেটাও বৃত্তের ব্যাসার্ধ, মানে এখানে তুমি কেন্দ্র থেকে এখানে তুমি যেই দিকে টানো না কেন সেটাই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে ও এ এটা কি বৃত্তের ব্যাসার্ধ, ও বিটা কি বৃত্তের ব্যাসার্ধ, ও সিটা কি বৃত্তের ব্যাসার্ধ। তো লিখে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, এগুলো সবগুলো হলো বৃত্তের ব্যাসার্ধ। তো এটাকে আমরা ধরে নিচ্ছি সমান সমান এক্স ধরে নিচ্ছি, তাহলে ও এটাকে এক্স ধরলাম, ও বি মানে সবগুলো এক্স আর কি, ঠিক আছে। তাহলে লক্ষ্য করে দেখো পুরোটা এখান থেকে এইটুকু, এই পুরোটা যদি এক্স হয়, অর্থাৎ আমি বলে দিচ্ছি ও সি যদি এক্স হয়, এক্স সেমি, আবার সিপি বা পিসি দেওয়া আছে, পিসি হলো 2 সেমি, তাহলে দেখো পুরোটা যদি 1 সেন্টিমিটার হয় আর এখান থেকে এটুকু যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে এখান থেকে এটুকু কত, ওপি কত বলো তো, ওপি দেখো তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, একটা লাঠির দৈর্ঘ্য হলো 15 মিটার লম্বা একটা লাঠি, তার মধ্যে এখান থেকে এইটুকু হলো 5 মিটার, তাহলে বাকিটুকু কত বলো তো, বাকিটুকু হলো 10 মিটার। কীভাবে, পুরোটার থেকে আমরা এইটুকু বাদ দিব। ঠিক একই রকমভাবে আমরা পুরোটা মানে ওসির থেকে আমরা বিয়োগ করব, পুরোটা থেকে এইটুকু বাদ দেবো, মানে পিসি বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের ওপির মান বেরিয়ে যাবে। তাহলে ওসির মান হলো এক্স আর পিসির মান হলো 2 সেমি, ঠিক আছে। তাহলে আমাদের ওপি মানে এখান থেকে এইটুকু বেরিয়ে গেল এক্স মাইনাস 2 সেমি, ঠিক আছে, এখান থেকে এইটুকু। তাহলে দেখো এই যে ত্রিভুজটা আছে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের যদি আমরা পিথাগোরাসের সূত্র উপপাদ্য দেই তাহলে আমরা এখানে বলতে পারি কি, অতিভুজ স্কোয়ার, অতিভুজ হলো ও এ, অতিভুজ স্কোয়ার সমান সমান কি হবে, লম্ব স্কোয়ার, লম্ব কি ওপি, লম্ব স্কোয়ার প্লাস হবে ভূমি স্কোয়ার, ভূমিটা কি, ভূমিটা হলো এপি, ঠিক আছে। তাহলে এপি স্কোয়ার বা ও এর মানটা কত, ও এ ও বি ও সি সব সমান, তাহলে এগুলোর মান এক্স ধরেছিলাম, তাহলে এক্স হবে এক্স স্কোয়ার সমান সমান ওপির মানটা কত হবে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস এপির মান কত, এপির মান আমরা এখানে বের করে নিয়ে দেখো এপি কোথায়, এপি এটা দেওয়াই আছে 3 সেমি, বের করে নিলাম আমরা এটা 3 তার স্কোয়ার
বা এক্স স্কোয়ার সমান সমান এখানে সূত্র দেবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস 2a, এ বলতে এক্স, বি বলতে 2, প্লাস বি স্কোয়ার মানে কি 2 স্কোয়ার, প্লাস 3 স্কোয়ার মানে কত হবে 3 3 9 হবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস সমান সমান এক্স স্কোয়ার মাইনাস হবে 4x প্লাস 2 স্কোয়ার মানে হবে 4 যোগ 9, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটা এই পাশে আসলে হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x এর পাশে আসলে হবে প্লাস 4x সমান সমান এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে কত আসবে বলো তো 9 আর 4 যোগ করে 13 হয়, ঠিক আছে। তাহলে এটা কেটে দিচ্ছি, বা 4x ইকুয়াল টু কত আসবে 13, বা x ইকুয়াল টু কত আসবে 13/4, তাই তো। তাহলে 4 দিয়ে তো কাটাকাটি যাবে না, তো আমরা ভাগ করে দেবো। 3 4 হবে কত 12, বিয়োগ করবো কত আসবে 1, তো দশমিকে রাখতে পারো অথবা সমষ্টি আকার রাখতে পারো, আমি সমষ্টি আকার রাখছি, ঠিক আছে। বা এক্স ইকুয়াল টু আসবে 3 সমষ্টি 1/4। দেখো বইয়ে কিন্তু এই অ্যান্সারটা দশমিকে দেওয়া আছে, মানে ভাগ করা আছে দশমিক দিয়ে। তো আমি এখানে দেখাচ্ছি 13কে যদি 4 দিয়ে ভাগ করি 3 4 হবে 12, বিয়োগ করলে আসবে 1, দশমিক দিয়ে 0 নেব, 4 দুগুণে হবে 8, বিয়োগ করলে আসবে 2, তো দশমিক দেওয়া আছে 0 নেব, 4 5 20, অর্থাৎ বইয়ে অ্যান্সার দেওয়া আছে 3.25। 3.25 সেমি যা কথা এটা একই কথা, ঠিক আছে। এক্স মানে আমরা কি ধরেছিলাম, এক্স মানে ধরেছিলাম ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখবো সুতরাং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, সুতরাং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান, তোমরা এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, যে কোনো একটা, আমি এটাই লিখছি 3 সমষ্টি 1/4 সেমি। পাশের চিত্রে বিএক্স ও সিওয়াই যথাক্রমে অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এসিবি এর সমদ্বিখণ্ডক, এবি ইকুয়াল টু এসি এবং বিওয়াই ইকুয়াল টু 4 সেমি হলে এ এক্স এর দৈর্ঘ্য কত। তাহলে প্রথমে আমরা এই চিত্রটা এঁকে নেব, এই পাশের চিত্রটা। তো দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি, আর এখানে এবি ইকুয়াল টু এসি বলা আছে এবং বিওয়াই এর মান 4 সেমি দেওয়া আছে। তো এখানে এবি ইকুয়াল টু এসি এর মানেটা কি জানো, এখানে এই যে এবিসি যে ত্রিভুজটা আছে, এই এ বি সি এই ত্রিভুজের এবি আর এসি বাহুর মান যেহেতু সমান, তাই তাদের পার্শ্বস্থ কোণ মানে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে ত্রিভুজ এবিসি এর কমা, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে এই কোণটার নাম কি হবে অ্যাঙ্গেল এ বি সি, এই কোণটার নাম। আর এই কোণটা সমান হবে যেহেতু দুটো বাহু সমান, তাই এ সি বি ইকুয়াল টু হবে এ সি বি, ঠিক আছে। তো এবার আমরা দুটোকে হাফ দিয়ে গুণ করব, ঠিক আছে। অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল এ সি বি, ঠিক আছে। এবার দেখো এই অ্যাঙ্গেল এ বি সি কোণটা দেখো, তো অ্যাঙ্গেল এ বি সি মানে এই পুরো কোণটা, তাই তো। এই পুরো কোণটার অর্ধেক আমরা এটাকে লিখতে পারি না, যে অ্যাঙ্গেল এ বি এক্স মানে এটা লিখতে পারি, যেহেতু এখানে হাফ মানে কি এই এটার অর্ধেক, মনে করো 50 আছে, 50-এর অর্ধেক যদি আমি 2 দিয়ে ভাগ করি কত 25 হয়, ঠিক সেই রকম এই পুরো কোণটা আছে, পুরো কোণটার অর্ধেক মানে কি আমরা এই কোণটা বলতে পারি অথবা আমরা এই কোণটা বলতে পারবি, কিন্তু আমাদের প্রয়োজন এই কোণটা, তাই আমরা এটা লিখবো। তাহলে হাফ অফ অ্যাঙ্গেল এবিসি মানে এবিসি মানে এই পুরো কোণটার অর্ধেক মানে এই কোণটা আমরা বলতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলতো, এটাকে লিখতে পারি এ বি এক্স লিখতে পারি, ঠিক আছে, সমান সমান। আবার দেখো এ সি বি মানে এই পুরো কোণটার অর্ধেক আমরা কি লিখতে পারি বলতো, এখানে এ সি বি আছে, তাই তো। এ সি বি এর অর্ধেক আমরা লিখতে পারি যে বি সি ওয়াই, তার মানে এই কোণটা লিখতে পারি, বোঝা গেল। আমি আবারও বলছি এ বি সি ছিল, এর অর্ধেক লিখলাম আমরা এ বি এক্স, এটা লিখলাম। আবার এখানে লিখেছি যে এ সি বি এর অর্ধেক, তাহলে এ সি বি মানে এই পুরোটার অর্ধেক মানে কি এইটুকু লিখতে পারি। তাহলে এটার নাম কি লিখতে পারি আমরা, এটার নাম লিখতে পারি অ্যাঙ্গেল বি সি ওয়াই লিখতে পারি, বি সি ওয়াই মানে এইটা লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো এখানে যে এই অ্যাঙ্গেল এ বি এক্সটা আছে, এটা বলো তো কোন চাপের ওপর অবস্থিত, এ বি এক্স, এ বি আর কত এক্স, তাহলে এ বি এক্স মানে এই কোণটা যে আছে, এই কোণটা কোন চাপের ওপর অবস্থিত, বি এক্স চাপের ওপর অবস্থিত। তাহলে আমরা লিখব যে এ বি এক্স, থার্ড বক্সে লিখে দিচ্ছি যে অ্যাঙ্গেল এ বি এক্স কমা দিয়ে লিখব যে এ এক্স চাপের ওপর অবস্থিত, ঠিক আছে। আবার দেখো বিসি ওয়াই, তাহলে বিসি ওয়াই এটা কোন চাপের উপর অবস্থিত, বিওয়াই চাপের উপর অবস্থিত। তাহলে লিখবো যে বিসি ওয়াই কমা দিয়ে বিওয়াই চাপের ওপর অবস্থিত, ঠিক আছে।
এবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা জানি একই পরিধিস্থ কোণগুলির মানগুলো কি হয়, সমান হয়। তাহলে এই অ্যাঙ্গেলগুলোর যে মান সমান, তার মানে উল্টোভাবে আমরা বলতে পারি তাহলে সেই চাপগুলোর মানটাও কি হবে, সমান হবে, আর্কগুলোর মানগুলো সমান হবে, তাই না? যেহেতু কোণগুলো সমান, আর এই কোণগুলো এই ABX কোণটা কোন চাপের উপর অবস্থিত, এক্স চাপের উপর অবস্থিত। আবার অ্যাঙ্গেল BCY এটা কোন চাপের উপর অবস্থিত, BY চাপের উপর অবস্থিত। যেহেতু কোণগুলো সমান, তারপরে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই আর্কগুলোও সমান হবে। তাহলে আমরা বলতে পারি AX সমান সমান BY। এখানে BY এর মানটা দেওয়া আছে কত, 4 সেমি। তাহলে লিখবো বা AX সমান সমান BY এর মান হবে 4। তাহলে AX এর মানটা কত বেরিয়ে গেল, 4 সেমি। তো আমাদের কাছে এটাই গিয়েছিল, তাহলে AX এর মান হবে 4 সেমি। 2-এর 5-এর দাগে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল C বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য R একক এবং আয়তন V ঘন একক হলে CR/V এর মান কত? তো দেখো এখানে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। চোঙের ক্ষেত্রে কী কী লাগে বলো তো? চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, আরেকটা হবে উচ্চতা। তো আমরা উচ্চতাটাকে এখানে ধরে নেব, ঠিক আছে? তো দেখো আমি এখানে লিখে নিয়েছি চোঙের ভূমির ব্যাসার্ধ R একক। এখন আমরা চোঙের আমরা কি বলবো, তো চোঙের উচ্চতাটা আমরা ধরে নেব, ঠিক আছে? চোঙের ধরি চোঙের উচ্চতা, এটাকে আমরা ধরে নিলাম, একক। তাহলে এবার ভালো করে দেখো, এখানে যা যা দেওয়া থাকবে আমরা সেটাই বের করব। এখানে কি কি দেওয়া আছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমরা চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা বের করবো। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কী হয়, 2πr/h বর্গ একক। এখানে আর মানে ব্যাসার্ধ আরই আছে, উচ্চতাটাকে আমরা ধরেছি, তাহলে উচ্চতা এইচই থাকবে, ঠিক আছে? আবার দেখো চোঙের কী দেওয়া আছে বলো তো, চোঙের আয়তন দেওয়া আছে, V ঘন একক দেওয়া আছে। তো আমরা চোঙের আয়তন আমরা বের করব কত হয়, সবসময় বইয়ে যেটা থাকে সেটাই আমরা বের করব। তাহলে চোঙের আয়তন সূত্রটা কী হয়, πr² ঘন একক, ঠিক আছে? তাহলে লিখব প্রথম শর্ত মতে, আমাদের হিসেবে বক্রতলের ক্ষেত্রফল হলো 2πr/h। আর বইয়ে দেখো তো বক্রতলের ক্ষেত্রফলটা কত বলা আছে, C দেওয়া আছে। তাহলে আমরা লিখব যে এই দুটো সমান, তাহলে C সমান সমান 2πr/h। আবার দ্বিতীয় শর্ত মতে আমরা লিখব আমাদের হিসাবে বইয়ে দেওয়া আছে আয়তনটা দেওয়া আছে V ঘন একক, আর আমাদের হিসাবে আয়তন এখানে আয়তন হবে, ঠিক আছে? এটা কি লিখলাম, এখানে আয়তন হবে, হ্যাঁ। তো আয়তনটা হবে V ঘন একক। তাহলে ওদের হিসাবে আয়তন V ঘন একক, আমাদের হিসাবে হবে πr²h। বোঝা গেল? মানে বইয়ে যেটা থাকবে সেটাই আমরা বের করে সেটার সঙ্গে সমান করে দেবো, ঠিক আছে? এবার আমাদের বের করতে বলেছে, আমরা লিখে নেব সুতরাং CR/V এর মানটা আমাদের বের করতে বলছে। দেখো C এর মানটা হলো এটা 2πr/h ইন্টু আর বলতে আরই থাকবে, বাই V এর মানটা কত, πr²h। তো দেখো এখানে 2πr/h এর এককটা কী আছে, বর্গ একক, আর ব্যাসার্ধের এককটা কী হয়, একক। তাহলে কী হবে বলো তো, বর্গ একক আর একক গুণ করলে হবে ঘন একক, ঠিক আছে? আবার দেখো এখানে πr² এর এককটা কী বলো তো, πr² এর এককটা হবে ঘন একক, অর্থাৎ ঘন একক কেটে যাবে, মানে এক্ষেত্রে কোনো তোমাদের একক থাকবে না, ঠিক আছে? তো এবার দেখো আমরা যদি গুণ করি ওপরে, তাহলে 2πr² বাই πr² হবে। তাহলে এটা কেটে যাবে, তাহলে সমান সমান কী থাকবে, 2 থাকবে। এক্ষেত্রে কোনো একক দেওয়া যাবে না, ঠিক আছে? মানে এখানে কোনো একক থাকবে না। তাহলে CR/V এর মান হবে 2, এটাই হবে অ্যান্সার।